খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক জানালো মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উন্নতি হলে নেওয়া হবে লন্ডন, চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষা। রায়েরবাজার কবরস্থান থেকে দ্বিতীয় দিনের মতো তোলা হচ্ছে অজ্ঞাত জুলাই শহীদদের দেহাবশেষ। পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘাত। বিমান হামলা চালিয়েছে ব্যাংকক, ভেস্তে যাওয়ার শঙ্কায় ট্রাম্পের শান্তি চুক্তি। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 7 দিনব্যাপী বিএনপি দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে বক্তব্য রাখছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। প্রশিক্ষণ আসলে আমি দিতে চাইনি, এটা যেহেতু সবাই রাষ্ট্র পরিচালনা করবে ভবিষ্যতে, সেজন্য কথাগুলো এখন বলা। বিএনপি আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাইছি, ভোট চাইছি। জনগণ আমাদের কাছে কি চায় তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা। আমি কদিন এলাকাতে ছিলাম, এই প্রথমবারের মতো ক্যাম্পেইনে গেলাম, নির্বাচনী ক্যাম্পেইন। তা আমাকে বলছে যে আপনারা এই লিফলেট দিয়েছেন, লিফলেটের বিপরীতে আমাদের ওখানে আবার সেই লিফলেটের বিপরীতে ভোট চাওয়ার উল্টা পৃষ্ঠাতে 31 দফাটা দিয়েছে। বলে যে ভাই সাহেব, এই 31 দফা লম্বা চৌড়া এত কেমনে বুঝবো, সহজ কথা বলেন। জনগণ বুঝতে চায়, এই সহজ করে আপনাদেরকে বলার জন্য এই 7টা, আজকে 8টা, এই সহজ করে বলার জন্য এগুলা। এখন নগরায়ন, আবাসন, ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি কঠিন কঠিন শব্দ না বলে সহজ করে আপনারা এই কথাগুলো বলবেন লিফলেটের মধ্যে। এগুলো হচ্ছে 31 দফার নির্যাস। সবাই বলে সহজ কথা যায় না বলা অতি সহজে, কিন্তু অতি সহজে বলার জন্য এটা। সেজন্য আপনাদেরকে প্রথমেই বলতে হবে, যারা বিনা কষ্টে যমুনাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। দর্শক, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে বক্তব্য রাখছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই আগস্টের হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতি 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, তদন্তের রিপোর্টের বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন? কবে প্রসিকিউশন ট্রাইব্যুনালে জমা দেবে? পরবর্তী প্রক্রিয়া কি, বিস্তারিত জানাবেন আমাদের। রাব্বি, মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ আনা হয়েছিল, অর্থাৎ দল হিসেবে এর আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আজকে মূলত এখানে এই যে জুলাই আগস্ট জুড়ে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞের মামলার মূলত তদন্ত শেষ করা হয়েছে, যেখানে আসামি রয়েছেন এখানে আওয়ামী লীগের সাবেক বা আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পাশাপাশি যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সেখানে ছাত্রলীগেরও সভাপতি সাধারণ সম্পাদকের নাম রয়েছে, এরকমটি আমরা তথ্য পেয়েছি। মূলত তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে শুধু যে শেখ হাসিনাই নির্দেশ দিয়েছেন বিষয়টি এরকম না, তার যারা নেতাকর্মী রয়েছেন অর্থাৎ চেইন অফ কমান্ড ফলো করে, অর্থাৎ তার নেতাকর্মীরাও সেখানে আন্দোলন দমনে মাঠে ছিল। সেখানে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিও নির্দেশনা দিয়েছেন যে কিভাবে ছাত্র জনতাকে আন্দোলন দমনে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মাঠে
নামানো হয়েছে। পাশাপাশি যুবলীগের সভাপতি সেক্রেটারি যিনি ছিলেন তারাও নির্দেশনা দিয়েছেন তাদের নেতাকর্মীদেরকে আন্দোলন দমনে, ছাত্র জনতাকে প্রতিহত করার জন্য। এই অভিযোগটি মূলত এর আগে তদন্ত সংস্থা তদন্ত শুরু করে, সেই তদন্ত শেষ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে। তবে সেটি দ্রুতই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখনও প্রসিকিউশনের কেউ আমাদের কাছে কথা বলেননি বা আমাদের সাথে এই বিষয়টি আরও বিস্তারিত তথ্য তারা এখন পর্যন্ত আমাদেরকে জানায়নি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে তারা যে নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের জায়গা থেকে তারা যে আন্দোলন দমনে শিক্ষার্থীদের প্রতিহত করার জন্য নেতাকর্মীদেরকে মাঠে থাকার উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, কিভাবে আন্দোলন প্রতিহত করা হবে সেই দিক নির্দেশনা দিয়েছেন, এরকমটি মূলত অভিযোগটি আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এবং এই অভিযোগের বিরুদ্ধে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা রয়েছে সেই তদন্ত সংস্থা তারাও এই তদন্ত শুরু করে। এবং এই মামলায় মূলত যাদেরকে অভিযুক্ত করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি এখন যদিও পলাতক রয়েছেন, পাশাপাশি যুবলীগের যিনি সভাপতি সাধারণ সম্পাদক তিনিও পলাতক রয়েছেন, পাশাপাশি ছাত্রলীগের যিনি সভাপতি সাধারণ সম্পাদক তারাও পলাতক রয়েছেন। তবে এই 7 জনের পুরোপুরি নাম আমরা এখন পর্যন্ত পাইনি। কিছুক্ষণ পরে হয়তো ট্রাইব্যুনালের যে কার্যক্রমটি শুরু হবে তখন হয়তো প্রসিকিউশনের কারোর সঙ্গে আমরা কথা বললে আরও বিস্তারিত জানতে পারবো যে এই মামলায় কোন কোন অভিযোগটি আনা হয়েছে আর কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে যে তদন্ত করেছেন সেই তদন্ত প্রতিবেদন শেষ করা হয়েছে সে বিষয়টি আমরা আরও পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। সেই বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে দর্শকদের পরবর্তীতে জানিয়ে দেব। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, রাতে এই রিপোর্টের কথা জানায় মেডিকেল বোর্ড। এর আগে পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? বিদেশ নেয়ার বিষয়ে চিকিৎসক বা পরিবার কাছ থেকে নতুন কোনো তথ্য জানা গেছে কিনা সে বিষয়েও জানাবেন। বিদেশে নেওয়ার বিষয়ে যদি বলি, এয়ার অ্যাম্বুলেন্স এর মধ্যেই ঠিক করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স কালকে আগামীকাল সকাল 8টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে এবং সেখানে সেই এয়ার অ্যাম্বুলেন্সের যে আসার শিডিউল সেটি পরের দিন ছেড়ে যাবে খালেদা জিয়াকে নিয়ে, এরকম একটি আয়োজন রাখা হয়েছে এবং এটির অনুমতিও নেওয়া হয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে। তবে খালেদা জিয়া যে কালকে বিমান আসলেও যে বিদেশে নেওয়া হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, কারণ খালেদা জিয়ার অবস্থা গতকালকে তার সিটি স্ক্যান সহ বেশ কিছু চেক আপ করা হয়েছে। সেই রিপোর্টগুলো স্বাভাবিক এবং স্বাভাবিক এই অর্থে অর্থাৎ পজিটিভ অর্থে স্বাভাবিক বলা হচ্ছে, অর্থাৎ বিগত তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার যে শারীরিক অবস্থা ছিল ক্রমে গত 2-3 দিন ধরে এই অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং কালকে রিপোর্টে সেই জিনিসটি একেবারেই কিছুটা হলেও আশার আলো দেখছেন এখানকার যারা মেডিকেল বোর্ডের সদস্য রয়েছেন তারা। সেই কালকে যে রিপোর্টটি দেয়া হয়েছে সেই রিপোর্টের আজকে সেই রিপোর্টগুলো নিয়ে মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছেন তারা আবারও বসবেন হয়তো কিছুক্ষণের মধ্যে। যিনি এই মেডিকেল বোর্ডকে সমন্বয় করছেন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এভারকেয়ারে আসবেন। তিনি আসার পরে এই রিপোর্টগুলো নিয়ে আবারও এই মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে আলাপ আলোচনা হবে এবং মেডিকেল বোর্ডের সদস্যরা বা চিকিৎসক যারা তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন দেশি বিদেশি সবার সমন্বয়ে তারা চাচ্ছেন যেহেতু অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে সেক্ষেত্রে বিদেশে না নিয়ে এখানেই যদি তাকে শারীরিকভাবে একেবারে সুস্থ করা যায় সেই বিষয়টিও বিবেচনায় রয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে একেবারে তাকে যে
কালকে এয়ার অ্যাম্বুলেন্স আসলে বিদেশে নেওয়া হতে পারে সেটিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। সবকিছুই আসলে আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, যেহেতু পরশুদিন ব্রিফ করার পর কালকে ব্রিফ করা হয়নি তার শারীরিক অবস্থা নিয়ে, আজকে হয়তো সেই ব্রিফটি করা হবে। সেই ব্রিফটি যদি করা হয় তাহলে সবকিছু আসলে পরিষ্কার বোঝা যাবে, তার শারীরিক অবস্থাটিও বলা যাবে এবং তাকে বিদেশে নেওয়ার যে আপডেট তথ্যটি সেটিও আসলে আমরা নিশ্চিত করে বলতে পারবো। রাব্বি। সবুজ, আপনাকে ধন্যবাদ। 7 দিনব্যাপী বিএনপি দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির আজ দ্বিতীয় দিন। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচিতে আজ অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি, যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইস্তেহার। দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। এর আগে গতকাল উদ্বোধন করা হয় 7 দিনব্যাপী এই কর্মসূচি। 13 ডিসেম্বর শেষ হবে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় দিনের মতো চলছে অজ্ঞাত জুলাই শহীদদের মরদেহ উত্তোলন প্রক্রিয়া। সকাল 9টার দিকে আন্তর্জাতিক ফরেনসিক দল সহ এই কার্যক্রমে অংশ নিয়েছেন সিআইডির ফরেনসিক দল। কর্মকর্তারা জানান, রোববার শুরুর দিনে 2 জনের মরদেহ উত্তোলন করা হয়। পরে দেহাবশেষ ও 7টি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুনরায় মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। এই কার্যক্রম সময় সাপেক্ষ বলে জানান কর্মকর্তারা। মরদেহের উত্তোলন প্রক্রিয়া শেষের পর স্বজনদের থেকে সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে মরদেহের নমুনা মিলিয়ে তারপর হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সিআইডি। জুলাই আন্দোলনের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর পাশাপাশি বিএনপি নেতা ফজলুর রহমানের আদালত অবমাননার অভিযোগের শুনানিও হবে। এছাড়াও জুলাই আগস্টে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হবে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার কথা রয়েছে। এদিকে জুলাই হত্যা মামলায় আনিসুল হক, দীপুমণি, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার সহ আওয়ামী লীগের 16 জন সাবেক মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 4র্থ দিনের আপিল শুনানি চলছে। আজ শুনানি করছেন নওগাঁর বাসিন্দা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের আইনজীবী। এর আগে গেল দিন পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে শুনানি করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। গত 13 নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। এদিকে গত 2 ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে 2024 সালের 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে হাইকোর্টের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। রাজধানীর সায়েন্স ল্যাবে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রিয়াজ, ডিএনসিসির অপসারণ কার্যক্রম নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? স্থানীয়রা এ ধরনের কার্যক্রমে কি বলছেন? রাব্বি, শুরু হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ সকাল 10টার কিছু পরে শুরু হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাবে এই যে ফেস্টুন পোস্টার যেগুলো রয়েছে পুরো সিটি কর্পোরেশন জুড়ে যেগুলো লাগানো হয়েছিল সেগুলো অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কর্মকর্তারা এখানে এসেছিলেন। তারা যেটা বলছেন, মূলত তারা এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে পুরো বছর জুড়েই বিশেষ করে বন্ধের দিন তারা অভিযান পরিচালনা করেন রাজধানীর বিভিন্ন এলাকায়। সেই হিসেবে আজকে এখানে শুরু করেছেন এবং তারা বলছেন এটি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত একেবারেই অবৈধ বিলবোর্ড থেকে শুরু করে ব্যানার, ফেস্টুন যেগুলো রয়েছে সেগুলো অপসারণ না করা পর্যন্ত। আর একটি বিষয় তারা বলছেন, যেহেতু
বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই অর্থাৎ এই সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং তারপর 48 ঘন্টার মধ্যে একটি বাধ্যবাধকতা রয়েছে রাজনৈতিক দলগুলো যারা এসব ব্যানার ফেস্টুন লাগিয়েছেন অননুমোদিতভাবে তাদেরকে সেগুলো অপসারণ করার জন্য সেটি একটি বিষয় রয়েছে। পাশাপাশি এটি সিটি কর্পোরেশনের আইনেও দণ্ডনীয় অপরাধ অনুমোদিত স্থান ছাড়া বা অনুমোদিত জায়গা ছাড়া যেখানে ব্যানার ফেস্টুন লাগানোর জন্য বরাদ্দ দেওয়া আছে এবং সিটি কর্পোরেশনকে একটি বিল দিতে হয় প্রতি মাসে এটির জন্য বা বাৎসরিক একটি পরিশোধ করতে হয় একটি বড় ধরনের একটি অঙ্ক পরিশোধ করতে হয় বিল বোর্ড এবং ব্যানার যদি লাগাতে সেক্ষেত্রে। তো সুতরাং এইসব অনুমোদন ছাড়া যেসব জায়গাগুলো রয়েছে অননুমোদিত জায়গায় সেসব স্থানে সব ধরনের ব্যানার ফেস্টুন তারা অপসারণ করবেন এবং এই জন্য এর আগে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আপনাকে বলে রাখা ভালো যে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে বলা ছিল যারা এসব অননুমোদিত ব্যানার ফেস্টুন বা অবৈধভাবে লাগিয়েছেন তারা যদি সেগুলো অপসারণ না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাগার দণ্ডের বিধানও রয়েছে সিটি কর্পোরেশনের যে আইন রয়েছে সেটিতে। সুতরাং তারা আশা করছেন যারা তাদের অপসারণ কার্যক্রমটা এমনিতেই চলবে, পাশাপাশি যারা এইসব অবৈধ ব্যানার ফেস্টুন লাগিয়েছেন বা বিলবোর্ড লাগিয়েছেন সেগুলো অপসারণের জন্য তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণের জন্য অনুরোধ জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জ শহরের প্রায় সব সড়কই ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের দখলে। ট্রাফিক আইন না মেনেই চলছে এসব বাহন, ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, দুর্ভোগ বাড়ছে সাধারণ জনগণের। সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চলাচলের রাস্তা থাকলেও চলছে কয়েক গুণ বেশি, তাও বেশিরভাগই লাইসেন্স ছাড়া। সড়ক আইন কিংবা ট্রাফিক পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহন। হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা আর ইজি বাইকের বাড়াবাড়িতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত এমন বিশৃঙ্খলা রোজকার চিত্র। এছাড়াও পাবলিক হল রোড, চৌরাঙ্গি সহ আরও বেশ কয়েকটি এলাকার অপ্রশস্ত সড়কে কয়েকটি লেন তৈরি করে চলছে যানগুলো। চালকদের অনিয়ম, যত্রতত্র পার্কিংয়ে তৈরি যানজটে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। একেবারে 10 বছর এটা ছেলে অটো চালাচ্ছে এবং বাড়ি দিল, পড়ে যে আমার হাতটা ভেঙে গেল। এদের কোনো লাইসেন্স নেই, অবৈধ এরা। গাড়ির টান দিচ্ছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিচ্ছে। গন্তব্যস্থানে আমি সময় মতো পৌঁছতে না যানজটের কারণে। বিপাকে শুধু স্থানীয়রাই নয়, এতে অটোরিকশা সামাল দিতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও নাজেহাল অবস্থা। যতগুলার গাড়ি চলছে সবগুলার অনুমোদন পৌরসভা দেয় না, এগুলা ম্যাক্সিমামই তাদের অনুমোদন ব্যতীত চলছে, এজন্য পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যানজটটা নিরসন থাকে। পৌরসভার তথ্য মতে শহরে সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত যান ও ইজি বাইক চলাচল উপযোগী সড়ক থাকলেও বাস্তবে চলছে কয়েক গুণ বেশি, যার বেশিরভাগই লাইসেন্সবিহীন। গাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন ভিন্ন অজুহাত চালকদের। ড্রাইভারের লাইসেন্স নাই থাকলে ভালো, আর না থাকলে আমাদের উপলক্ষে যদি ধরে তাহলে আমাদের জরিমানা দেওয়া লাগে। কেউ কিছু বলে না, গরিব মানুষ রিক্সা চালায় খায়, এই কারণে বলে না। শুনি যে গাড়ি উঠে দেবে, উঠে দিলে তো আমরা চলে গেলাম। পৌরসভার টাকা নেয়, আমাকে লাইসেন্স করার পরেও টাকা নেয়। অবৈধ যানগুলোকে আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। যানজটের সমস্যাটি নিরসন করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা আমরা জেলা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা ক্রমে আমরা কিছু প্রস্তাবনা আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। 2025-26 অর্থ বছরে 65টি ইজি বাইক ও 1308টি ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স রিনিউ করেছে পৌর কর্তৃপক্ষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। আগামীকাল মহিয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের 144তম জন্ম এবং 92তম মৃত্যু দিবস। আজীবন বেগম প্রথার বিরুদ্ধে তিনি লড়েছেন, কিন্তু সেই বেগম শব্দটি তার নামের সাথে ভুলভাবে রয়ে গেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। যদিও আশার কথা, অবহেলায় পড়ে থাকা রোকেয়া স্মৃতি কেন্দ্রটি অবশেষে যুক্ত হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে। যে বেগম প্রথার বিরুদ্ধে লিখেছেন ও লড়েছেন, সেই বেগম শব্দটি জুড়ে দেয়া হয়েছে তার নামের আগে, অথচ তিনি কখনোই নামের আগে লেখেননি বেগম। শুধু তাই নয়, প্রতিষ্ঠা করা হয়েছে বেগম রোকেয়া নামে বিশ্ববিদ্যালয় সহ নানান প্রতিষ্ঠান। চালু করা হয়েছে পদক, এমনকি তার নামের ইংরেজি বানানটিও বিকৃত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ নিয়ে ক্ষুব্ধ গবেষকরা। পারিবারিকভাবে রোকেয়াকে রকু বলে ডাকা হতো। রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে তার বিয়ে হবার পর তার নাম তিনি লেখা শুরু করেন রোকেয়া সাখাওয়াত হোসেন। কখনো কিন্তু তিনি নিজের নামের আগে বেগম রোকেয়া লিখেন। যেহেতু রোকেয়া সাখাওয়াত হোসেন কোনোদিন তার নামের সামনে বেগম যুক্ত করেননি, যিনি যে অংশ নামের সঙ্গে যুক্ত করেন না সেটি তার নামের অংশ নয়। দীর্ঘ দাবির প্রেক্ষিতে গত বছর রোকেয়া দিবসে অবহেলায় পড়ে থাকা স্মৃতিকেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করার ঘোষণা দিয়েছিলেন সেই সময়কার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আমিনুল ইসলাম। আমি এই অনুষ্ঠানে ঘোষণা করতে চাই রোকেয়া স্মৃতিকেন্দ্র পুরোটাই রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে। ভিসি জানালেন আগামীকাল এ নিয়ে সমঝোতা স্মারক সই হবে বাংলা একাডেমির সাথে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে রোকেয়ার জীবন কর্ম প্রচার প্রসার গবেষণা ও চর্চায় নয়া দ্বার উন্মুক্ত হওয়ার আশা তার। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র মিঠাপুকুরে পাড়াবন্দে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিদিন শিক্ষার্থীরা যাবে এবং তাদের ওখানে গবেষণা কার্যক্রম তারা ওখানে অব্যাহত রাখবে। রোকেয়ার জন্মভিটায় এসে ক্ষুব্ধ দর্শনার্থীরা। পায়রাবন্দে সাহিত্য সাংস্কৃতিক হাব তৈরির প্রতিশ্রুতি লাল ফিতায় বন্দি। উদ্ধার হয়নি লাখেরাত সম্পত্তি, মসজিদ, দিঘিসহ কোনো কিছুই। আতুর ঘরটিও হয়নি সংস্কার। কলকাতা থেকে মরদেহ জন্মভিটেই স্থানান্তরেও কোনো উদ্যোগ নেই। যত কিছু দেখার জন্য আসলাম ওগুলোর একটাও এখানে নাই। উনি কিভাবে পড়াশোনা করতো, এখানে কোথায় থাকতো, এগুলো একটু আর একটু ভালো করে প্রদর্শনের ব্যবস্থা থাকলে একটু ভালো হতো। রোকেয়া যে বাড়ি আছে, স্মৃতিকেন্দ্র আছে, এটাকে যেন পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করা হয়। একটি পূর্ণ সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা গবেষণার হাব তৈরির মাধ্যমে রোকেয়াকে সবার ঘরে পৌঁছানোর দাবি সব মহলের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। আবারও রক্তক্ষয়ী সংঘাত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে। দুপক্ষই ট্যাঙ্ক অস্ত্র সরঞ্জাম জড়ো করছে সীমান্তে। ব্যাংককের অভিযোগ, কম্বোডিয়ার ছোড়া গুলিতে নিহত হয়েছে এক থাই সেনা। জবাবে কম্বোডিয়ার সীমান্তে বিমান হামলা শুরু করেছে থাইল্যান্ড। রয়্যাল থাই আর্মি জানিয়েছে নাম ইউএন জেলার চংবক এলাকায় এয়ারক্রাফট মোতায়েন করেছে তারা। অঞ্চলটি থেকে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের। কম্বোডিয়াও নিশ্চিত করেছে হামলার কথা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সোমবার সকালে হামলার শিকার হয়েছে প্রিয়া ভিএআর এবং ওদ্দার মেয়াঞ্চো এলাকা। গত জুলাইয়েও ভয়াবহ সংঘাত হয়েছিল প্রতিবেশী দুই দেশের মধ্যে। 5 দিনে প্রাণহানির শিকার হয়েছিল 48 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে মধ্যস্থতায় হয়েছিল যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনের আরও 2টি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। খার্কিভ ও দোনেৎস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ 2টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাইডেড বোমা, ড্রোন ও কিনঝাল মিসাইল ছুড়েছে সেনারা। ধ্বংস করেছে ইউক্রেনের যোগাযোগ ও সামরিক অবকাঠামো এবং জ্বালানি ডিপো। দোনেৎস্কের দিমিত্রোভ এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে বলেও দাবি করেছে। গ্রিসিনো এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। যদিও পুতিন বাহিনীর কাছে নতুন করে ভূখণ্ড হারানোর কথা স্বীকার করেনি কিয়েভ। প্রতিরক্ষা লাইনে লড়াই অব্যাহত রাখা কথা বা দাবি জানিয়েছে তারা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে পোক্রোভস্কে রুশ সেনাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। মির্নোরাদ থেকে পিছু হটেছে রুশ সেনারা। খার্কিভের একটি বাঁধ ঘিরেও রুশ সেনারা আটকা পড়েছে বলে দাবি কিয়েভের। অস্ট্রেলিয়ার সিডনিতে দাবানলের আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। তবে আগুনে পুড়ে মারা যাননি তিনি, মারা গেছেন গাছ চাপায়। সোমবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে বলা হয় সিডনির 200 কিলোমিটার উত্তরে বুলাডেলা গ্রামে আগুন নেভাতে গিয়ে গাছের নিচে চাপা পড়েন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর হার্ট অ্যাটাকের শিকার হয়ে সেখানেই মারা যান 59 বছর বয়সী এই ফায়ার ফাইটার। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জরুরি বিভাগ। সোমবার সকালে নিউ সাউথ ওয়েলস রাজ্যে আগুন জ্বলছিল 50টিরও বেশি ঝাড়বন। সপ্তাহান্তে দ্রুত ছড়িয়ে পড়া একটি আগুনে এখন পর্যন্ত ধ্বংস হয়েছে সেন্ট্রাল কোস্টের অন্তত 16টি বাড়ি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।